করেছিলেন 4টি সেঞ্চুরি 21টি হাফ সেঞ্চুরি। গড় দেখেন একমাত্র ক্রিকেটার মানে মুমিনুল হক ছাড়া যেটা 40-এর উপরে গড় রয়েছে, 40.9 মুশফিকুর রহিম 52 টেস্ট খেলেছেন, তার গড় কিন্তু অনেক উঠছে উপরের দিকে, 3072 রান, সর্বোচ্চ 200। এই গলেই তার ডাবল সেঞ্চুরিটি, 5টি সেঞ্চুরি 15টি হাফ সেঞ্চুরি। গড় কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠছে, এখন কিন্তু 34.51। আমরা সেরা 3 ব্যাটসম্যানকে দেখলাম বাংলাদেশের সেরা বোলার কারা, যারা 20টি উইকেট নিতে পারেন। বাংলাদেশকে টেস্ট জিততে হলে 20টি উইকেট নিতে বেশ, এই 3 জন বোলারের কিন্তু সেই সামর্থ্য রয়েছে। সাকিব আল হাসান 47 টেস্টে 167 উইকেট নিয়েছেন, 10 উইকেট একবার, গড় দেখেন 32.68। মেহেদী হাসান মিরাজ 5টি টেস্ট খেলেছেন, 25টি উইকেট নিয়েছেন, কিন্তু সবশেষ 3টি টেস্টে মাত্র 6টি উইকেট নিয়েছেন, যেটি হচ্ছে অশনি সংকেত। একবার 10 উইকেট পেয়েছেন তিনি, গড় 30.48। মোস্তাফিজুর রহমান 2টি টেস্ট ম্যাচ খেলেছেন, খুব অল্প বোলিং করেছিলেন, 4টি উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে 37 রানে 4টি উইকেট নিয়েছিলেন, গড় দেখেন 14.50। তিনি কিন্তু আসলে তুরুপের তাস হতে পারে, কারণ শ্রীলঙ্কা কিন্তু এখনো মুস্তাফিজকে সেইভাবে ফেস করেনি। ব্যাটিং অর্ডারের 4 নম্বরে ব্যাট করার জন্য মানসিকভাবে অবশ্য প্রস্তুতি নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। সেক্ষেত্রে প্রিয় পজিশন উইকেটের পেছনে আর তাকে নাও দেখা যেতে পারে। লিটন দাস উইকেটের পেছনে দাঁড়াবেন। এদিকে প্রায় 19 মাস পর সাদা পোশাকে মুস্তাফিজ ফেরায় বোলিং বৈচিত্র্য অনেকটা এগিয়ে থাকবে বাংলাদেশ, এমনটাই দাবি করেছেন টেস্ট অধিনায়ক মুশফিক। মুশফিকের জন্য একটু সুবিধাও হবে যে ব্যাটিং আরও বেশি ফোকাস হতে পারবে, কিপিং করলে এনার্জি অনেক কিপিংয়ের দিকে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমি মনে হয় যে খুবই ভালো ফ্যান্টাস্টিক একটা ডিসিশন। শুধু ব্যাটসম্যান হিসেবে 2005 সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হলেও 2007-এ শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় ম্যাচে খালেদ মাসুদকে সরিয়ে দলে উইকেট রক্ষক হিসেবে আবির্ভাব হয় মুশফিকুর রহিমের। দীর্ঘ 10 বছরের টানা সার্ভিসের পর গ্লাভস জোড়া তুলে রাখতে হচ্ছে সেই লঙ্কানদের বিপক্ষে। আপনি যেখানে প্যাড পরে গ্লাভস পরে দাঁড়াতে হবে না, সেখানে আপনি খালি হাতে দাঁড়াবেন, তো অবশ্যই এটা ডিফারেন্ট ফিল দেবে। বাট যেটা আমি বললাম যে টিমের জন্য এখন এটা যদি তারা মনে করে যে হ্যাঁ এটাই বেস্ট, তাহলে অবশ্যই আমি আমার যেভাবে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি, যেটা আমি আর আগেও বলেছি যে আমি কিপিং করি কিংবা ক্যাপ্টেন্সি করি কিংবা ফিল্ডিং করি বা ব্যাটিং করি, যেটাই করি কেন আমি আমার হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো। ওপেনিংয়ে তামিম সৌম্যর পর 3 নম্বরে আস্থার প্রতীক মুমিনুল। মিডল অর্ডার সামলাবেন সাকিব মাহমুদুল্লাহ, লিটন দাস। বাদ পড়তে পারেন সাব্বির রহমান। সবশেষ ভারত সিরিজে 6 নম্বরে ব্যাট করা মুশফিক উঠে আসতে পারেন 4-এ। তবে উইকেটের পেছনে না থাকতে পারার আক্ষেপটা লুকোতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। আমার কিপিংরা আমাকে অলওয়েজ সবসময় হেল্প করতো পিছন থেকে, কারণ আমি বুঝতে পারতাম উইকেটে কি বিয়ে হচ্ছে, তো সেটা আমার ব্যাটিংয়ে অনেক বড় একটা হেল্প হতো। তো সেদিক থেকে হয়তো বা এবার একটু ডিফারেন্ট ফিলিং হবে। 2015 সালের আগস্টের পর সাদা পোশাকে আবারও ফিরছেন মোস্তাফিজুর রহমান। পেস অ্যাটাকে তার সঙ্গী হবেন তাসকিন রাব্বি, শুভাশিস রুবেলদের যে কোনো এক থেকে 2 জন। তবে ভরসা ওই সাকিব মিরাজদের স্পিন। বৈচিত্র্যময় বোলিং কম্বিনেশন গলের এই উইকেটে আশাবাদী করছে অধিনায়ককে। সাকিব আছেন, দেন মিরাজ ছিল, তো তার সাথে মুস্তাফিজ যেহেতু ফিট হয়ে এসেছে, তো এটাও আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট, কারণ তার এই উইকেটে তার বোলিং বৈচিত্র্যটা অনেকটাই তাদের ভোগাবে, যেটা আমি মনে করি পার্সোনাল। আর যেহেতু অনেক প্লেয়ারই আছে যারা কিনা মুস্তাফিজকে খেলেও নাই। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। এবার ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড টুর খবর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ, যেখানে নিজেদের পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জয়ের জন্য মুখিয়ে রয়েছেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। কোচ অলিভার কার্টস অবশ্য পেনাল্টি কর্নার মিসের সংখ্যা বিবেচনায় না রেখে মাঠে তার সাবেক দলকে পরাস্ত করার রণকৌশল নিয়ে ব্যস্ত। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। গ্রুপ পর্বের অবস্থান যাই হোক না কেন, স্থান নির্ধারণী ম্যাচে সহজ প্রতিপক্ষ পাওয়ার জন্য শেষ ম্যাচে জয়ের জন্য মুখিয়ে রয়েছে দুদলই। তবে বারবারই কোচের দিকে প্রশ্নের তীর ছুটে আসছিল গেল ম্যাচগুলোতে পেনাল্টি কর্নার মিসের কারণ জানতে। কোচ অবশ্য তেমন সমস্যা দেখছেন না পিসি নিয়ে। পেনাল্টি কর্নার মিস হয়েছে অনেক, যে এত পরিমাণ হবে আশা করেনি কেউই। তারপর আমরা সতর্ক, কারণ ওমানের গোলরক্ষক অনেক ভালো। মাঠে অবশ্য জয়ের জন্যই থাকবে বাংলাদেশ। একই টুর্নামেন্টে 2015 সালে যখন বাংলাদেশ ওমানের কাছে হারে, তখন তাদের দায়িত্বে ছিলেন কার্টস। তবে এবার বাংলাদেশের হয়ে সেই প্রতিশোধটা নিতে চান কোচ ও অধিনায়ক দুজনেই। শেষ কয়েকটি ম্যাচ দেখেছি, তারা অনেক উন্নতি করেছে। তারপরও বলবো বাংলাদেশ কোনো দিক থেকে পিছিয়ে নেই। এই ম্যাচের উপরে নির্ভর করছে